প্রিয় দর্শক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন টাইম পলিটিক্স। আমাদের সঙ্গে আছেন আজকে দুজন বক্তা, জনাব মোহাম্মদ করিম চৌধুরী, উনি সেক্রেটারি আসাল এবং স্টেটেন আইল্যান্ড চ্যাপ্টার, এবং সাথে আর আছেন মোহাম্মদ জয়নাল আবেদিন, সেক্রেটারি বাংলাদেশ আমেরিকা অ্যাডভোকেসি গ্রুপ। আজকে আমাদের যে আলোচ্য বিষয় দর্শকবৃন্দ, সেটি হচ্ছে আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশন। কিছুক্ষণ আগেই আপনারা দেখেছেন যে প্রেসিডেন্সিয়াল ডিবেট হয়ে গেল। দ্বিতীয় দফার যে ডিবেটটা, সেটা হচ্ছে ওয়াশিংটন ইউনিভার্সিটি সেন্ট লুইসে। তো সেই ডিবেটটা আমরা দেখেছি। আমাদের সাথে আজকে যারা দর্শক, যারা অতিথি আছেন, তারাও এই ডিবেটটা দেখেছেন। আজকে আমরা মূলত ডিবেটকে নিয়ে এবং আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশনকে নিয়ে আমাদের মূল আলোচনা। আপনাদের দুজনকে আমাদের টাইম পলিটিক্সে আসার জন্য অনেক ধন্যবাদ। জেসিকা, আপনাকে অনেক ধন্যবাদ টাইম টিভিকে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য, এবং এই গুরুত্বপূর্ণ সময়ে, যেই সময়ে as American, the American people and citizens should be united to express their opinion. এই গুরুত্বপূর্ণ সময়টাতে আমাদেরকে ডাকার জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য, যাতে আমরা আমাদের কমিউনিটির সাথে ডাইরেক্ট কমিউনিকেট করতে পারি, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ টাইম টিভিকে। এবং এই গভীর রাতে যারা যে সমস্ত শ্রোতা এবং দর্শক আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে ধন্যবাদ আপনাদের এই ঘুমের সময়ে আপনারা এই অনুষ্ঠান দেখার জন্য। জি, আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। প্রথম প্রশ্নটি হলো যে আমরা একটি ডিবেট দেখলাম একটু আগে। আমরা সবাই আসলে একসাথেই দেখেছি ডিবেটটা। আপনাদের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, ডিবেটটা আপনাদের কেমন লেগেছে? দুজনার প্রিপারেশন, দুজনার রেটরিক্যাল সেন্স, এবং দুজনার দর্শকদের প্রতি তাদের যে আহ্বানগুলো, সেগুলো আপনারা কিভাবে পর্যবেক্ষণ করেছেন? জনাব করিম চৌধুরী। থ্যাংক ইউ। আমি আপনার প্রশ্নের উত্তরে সরাসরি যাওয়ার আগেই প্রথমেই সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছি আজকে হ্যারিকেন ম্যাথিউর কারণে আমাদের আমেরিকার একটা অংশ, ফ্লোরিডা, ক্যারোলিনাস, আটলান্টাস, ওই অংশটাতে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক প্রাণহানি হয়েছে। যতটুকু জানি 19 জনের মৃত্যু হয়েছে আজকে পর্যন্ত। এই জন্য গভীর সমবেদনা জানাচ্ছি সে অঞ্চলে বসবাসরত সমস্ত আমেরিকানদের এবং বসবাসকারীদেরকে। তাদের প্রতি রইল আমাদের আন্তরিক সমবেদনা। সেটা বলেই আমি শুরু করছি। আশা করি সব ধরনের সহযোগিতাই তারা পাচ্ছেন, এবং স্টেট এবং ফেডারেল থেকে যতটুকু জেনেছি, তারা ডাইজাস্টার জোন ঘোষণা করে সার্বিক সহযোগিতা করছেন। আমরা ওই অঞ্চলের লোকজনের সাথে আছি টাইম টিভির পক্ষ থেকে। দুইজনের প্রস্তুতি নিয়ে কথা যদি বলতে যাই, আজকে গত প্রথম বিতর্কের তুলনায় ডোনাল্ড ট্রাম্পকে দেখা গেছে অনেক বেশি প্রস্তুত, এবং সে প্রস্তুতির দিক থেকে আগের চেয়ে অনেক ভালো প্রস্তুতি নিয়েছে। ইন টার্মস অফ হিলারি ক্লিন্টন, শি ইজ অলওয়েজ চ্যাম্পিয়ন, শি ইজ অলওয়েজ রেডি, and she has that kind of mentality, experience, and she is seasoned in that kind of town hall type meeting. Actually, I do not want to limit her into town hall type meeting. She is ready for any kind of atmosphere, any kind of situations. She is ready. যেটা আমি অবজার্ভ করছি ট্রাম্পের ক্ষেত্রে, তার অসহিষ্ণুতা, যেটাকে বারবার ন্যাশনাল পলিটিক্সের টেম্পারমেন্ট বলা হচ্ছে, তার যে পরস্পর অসহিষ্ণুতা, মানে বারবারে সে যখনই হিলারি ক্লিন্টন কথা বলতে চেয়েছে, হি ইন্টারাপ্টেড সেভারাল টাইমস, এবং সরাসরি প্রশ্নের উত্তর না দিয়ে বরঞ্চ সে অন্যদিকে ধাবিত করছে তার কথাবার্তাকে, যে ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে আসলে তার কাছে তো উত্তর দেওয়ার মতো কিছু আছে বলে মনে হয় না। গত শুক্রবারে যে টেপটা প্রকাশিত হলো 2005 সনের, এই টেপ তো সে অস্বীকার করতে পারবে না। জি, জনাব করিম চৌধুরী, আমরা এই টেপের আলোচনায় আসবো। একটু জনাব জয়নুল আবেদিনের কাছে শুনে নিই যে আজকের ডিবেটে আপনার পুরো অ্যাটমসফিয়ারটাকে কিরকম লেগেছে, এনভায়রনমেন্টটাকে, এবং তাদের প্রস্তুতিগুলোকে মূলত কতখানি প্রভাব করবে বলে আপনি মনে করেন দর্শকদের? ধন্যবাদ টাইম টেলিভিশনকে, ধন্যবাদ জাসিকা আপনাকে, এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক শ্রোতা যারা টাইম টেলিভিশন এই মুহূর্তে দেখছেন। সেই সাথে যে প্রশ্নটা আপনি করেছেন যে কে প্রস্তুত ছিল, আসলে প্রস্তুতির দিক থেকে বলতে গেলে ডোনাল্ড ট্রাম্পের ইতিহাস এবং হিলারি ক্লিন্টনের ইতিহাস সম্পূর্ণ দুই ধারায় তৈরি। যেই হিলারি 11 ঘন্টা ধরে কংগ্রেশনাল টিমের সামনে টিকে ছিল, সেই হিলারি তো আজকে ডিবেট করলো। সেই দিক থেকে হ্যাঁ, তার দীর্ঘ অভিজ্ঞতা অবশ্যই সেখানে একটা বিশেষ প্রভাব ফেলে।
আমি যেটা মনে করি, যেটি আমার করিম ভাই বললেন, যে দুজনেই প্রস্তুত ছিলেন। অবশ্যই হিলারি যেভাবে প্রফুল্ল ছিল, আর ডোনাল্ড ট্রাম্প সেভাবে প্রফুল্ল থাকার কথা না, কারণ তার যেসব জিনিসগুলো সম্প্রতি বেরিয়ে এসছে এটা যে কোনো কারোর জন্যই বিব্রতকর। তো এর মধ্যেও ডোনাল্ড ট্রাম্প যে পারফরমেন্সটুকু দেখাতে পেরেছে, সেটা আসলে তাকে ক্রেডিট দিতে হবে। এখন মূল আলোচনায় কে কতটুকু কি করলো সেটা হলো পরের ব্যাপার। যে জিনিসটি হলো যে ডোনাল্ড ট্রাম্পের যে একটি প্রশ্ন বারবার মডারেটরদেরকে ইন্টারাপ্ট করতে হলো, যে আপনি তো লক্ষ্যচ্যুতভাবে উত্তর দিচ্ছেন, আপনাকে প্রশ্ন করা হয়েছে এই, আপনি বলছেন এই, এইভাবে কয়েকবার আমরা খেয়াল করেছি। তো সেই দিক থেকে অবশ্যই হিলারি তো অনেক ভালো করেছে, স্পেসিফিক এবং টু দ্য পয়েন্টে ছিল আর কি। অত্যন্ত টু দ্য পয়েন্টে ছিল। জনাব করিম চৌধুরী, আপনি বলছিলেন যে ভিডিও টেপটির কথা, যেটা 2 দিন ধরে গণমাধ্যমে বেশ একটি কেওয়াস তৈরি করেছে এবং মানুষজন এটা নিয়ে কথাবার্তা বলছে। সেই ভিডিও টেপটি আজকে ডিবেটেও আমরা যেটা দেখলাম, যে তিনি বলছে যে এটা আসলে আমাদের শিশুদেরকে, এই সমাজের শিশুরা আসলে কি সব শিখবে সেটা নিয়ে প্রেসিডেন্ট ওবামাও উদ্বেগ দেখিয়েছেন ওনার স্টেটমেন্টগুলোতে, এবং বাচ্চাদেরকে সেফ রাখার জন্য, সুস্থ রাখার জন্য, এবং এই ভিডিও টেপের কথাবার্তা, যেসব ভালগারিটি এখানে ইউজ করা হয়েছে, সব কিছু মিলে যে পরিস্থিতিটা তৈরি হলো এবার প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনে, এটা আপনি কিভাবে বিশ্লেষণ করেন? জেসিকা, দেখুন, আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সারা পৃথিবী আমাদেরকে ওয়াচ করছে। আমাদের সংবিধানে হয়তো এরকম কিছু নেই যে মোরাল ক্যারেক্টার কি ধরনের ফিটনেস হলে একটা লোক ইউএস প্রেসিডেন্সিয়ালের জন্য ইলেকশন করতে পারবে অ্যাজ ইউএস প্রেসিডেন্ট। আমি জানি না তার সুস্পষ্ট কিছু আছে কিনা। যদি থেকে থাকতো তাহলে এই জাতীয় টেপ এবং এর আগে যতগুলো মন্তব্য রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প করেছেন, এর ফলে আমার মনে হয় আরও একটা বড় ধরনের বিপর্যয় ঘটার কথা ছিল, আমি যেটা এক্সপেক্ট করতেছিলাম। কিন্তু দেখুন, দুঃখজনক হলেও সত্য যে ডোনাল্ড ট্রাম্প তো প্রথম দিক থেকেই হি ইজ কলিং উইমেন ফিগ, ডগ অ্যান্ড অল আদার নেমস। হি ইজ ডিভাইডিং দ্য নেশন বাই সেপারেটিং Latinos as rapist, thief, thugs. He is calling Muslim as terrorists and asking Muslim to be registered, so he may have planned to commit another Holocaust here in American soil. আমি ওই প্রসঙ্গে বেশি দূরে না যেয়ে শুধু আপনার প্রশ্নের দিকেই থাকতে চাইব। This is a bad message. This will impact our kids' mentality about us, about adult, what we are. I have 3 children, Jessica. I do not want my children to hear that Donald Trump, he is a Republican, a great party's nominee as US president, and he did it in 2005. So 2005 সে এই জাতীয় কাজ করেছে। Basically, he said grouping is as a star is okay as a star. So when he will be the president, if he is, I think what else will be the okay? So he set up a very bad example. I hope our future politicians will take some minimum measures that what kind of mentality, what kind of temperament, what kind of personal character needed to be moral fitness for this position, the highest office of this country. জনাব আবিদিন, আপনার কি বক্তব্য এই বিষয়ে? আমি যেহেতু শিশুদের কথাটা আনলেন, আসলে শিশুরাই তো আগামী দিনে নেতৃত্ব দিবে, এবং শিশুরা যেভাবে তাদের মন মানসিকতা, তাদের মনন যেভাবে গড়ে উঠবে, ঠিক রিফ্লেকশনটা তারা যখন বড় হবে সেইভাবেই হবে। তো যেই মেসেজটা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের ভিডিও টেপ, এবং সে কিন্তু সেখানেই শেষ না, মহিলাদের, বাচ্চাদের, তারপরে হ্যান্ডিক্যাপদের থেকে শুরু করে কাউকে সে কিন্তু বাদ দেয়নি। যে কথাগুলো হিলারি ক্লিন্টন বারবার বলছেন, যে আমরা এমন একটি জাতি, যে জাতি সবাইকে সম্মান করতে জানে, যে জাতি ইমিগ্রেন্ট জাতি, যে জাতি ইমিগ্রেশনের উপরেই এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে, সেখানে কি কারণে আমরা নেশনকে রেইস, কালার এবং এথনিসিটিতে ভাগ করব?
এবং দ্বিতীয় যে মেসেজটা সেটা হচ্ছে যে শিশুদের জন্য যেটা ভয়ঙ্কর, যে ডোনাল্ড ট্রাম্প নিজের এই কেলেঙ্কারি যেমনিভাবে এসছে গত 48 ঘন্টায়, আরও আসবে যেভাবে আমরা শুনতে পাচ্ছি, সে কিন্তু বিল ক্লিন্টনের ব্যাপারটা পর্যন্ত নিয়ে এসছে, যেটা আরও অনেক ভয়ঙ্কর। কারণ বিল ক্লিন্টন তো প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছে না, প্রেসিডেন্ট প্রার্থী হলো হিলারি ক্লিন্টন। সুতরাং এই ক্ষেত্রে এই জিনিসটা আনা তার জন্য আরেকটা বোকামি হয়েছে বলে আমি মনে করি, এবং এটা আমাদের শিশুদের কাছে একটা সতর্কবার্তা, যেটা আমরা আসলে শিশুদেরকে এই ব্যাপারে বোঝানো উচিত যে আসলে আমেরিকান পলিটিক্স এইবারের যে প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা, এটা একটু নোংরামির দিকেই পার্সোনাল ইস্যুতে চলে যাচ্ছে, যেখানে যেসব ইস্যুগুলো দরকার, যে তাদের মনন, তাদের শিক্ষা কিভাবে বড় হবে, তারা কিভাবে কলেজে যাবে, কলেজ এডুকেশন কিভাবে ফ্রি পাবে, বা তাদেরকে কিভাবে শিক্ষিত করে তোলা যাবে, আগামী প্রযুক্তিতে আমেরিকা আরও কিভাবে বেশি এগিয়ে যাবে, এই জিনিসগুলোর চাইতে এই পার্সোনাল ইস্যুগুলো গুরুত্ব পাচ্ছে, যেটা আসলে ভোটারদের কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়। যে কথাটি আমার ভাই বলছেন, যে যদি মোরাল ক্যারেক্টারের কোনো বিষয় থাকতো তাহলে, এবং ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্যগুলো মুসলমানদের সম্পর্কে, স্প্যানিশদের সম্পর্কে, হিসপ্যানিকদের সম্পর্কে বলেছেন এই যে বক্তব্যগুলোর কারণে এটা লজ্জার বিষয় যে আমেরিকার যুক্তরাষ্ট্রের মতো একটি রাষ্ট্রে রিপাবলিকান একটা পার্টির, মেজর পার্টির নমিনি হয়ে ডোনাল্ড ট্রাম্প আজকে প্রেসিডেন্ট প্রার্থী। এটাই লজ্জাস্কর ব্যাপার। জি, জনাব করিম চৌধুরী, দুটো প্রশ্ন। একটি, আপনি বলেছিলেন একটু আগে যে ফিউচার পলিটিশিয়ানসদের চারিত্রিক বৈশিষ্ট্যর জন্য কি আমাদের কোনো ভ্যারিয়েট তৈরি করতে হবে কিনা, কিংবা কোনো ইন্ডেক্স তৈরি করতে হবে কিনা, এরকম একটা পর্যায়ে আমরা হয়তো চলে যাচ্ছি, এই সমাজটি চলে যাচ্ছে। কারণ ট্রাম্প এমন একটা এক্সাম্পল সেট করে দিয়েছে, এখন এই জিনিসগুলো হয়তো খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। এটা একটি প্রশ্ন, যেটা তাহলে কিভাবে এটার দিকে আগানো যায়। এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে শিশুদের কথা বললেন, এবং গত 2 দিন ধরে শীর্ষ রিপাবলিকান নেতারা সবাই অনেকেই বলেছে ট্রাম্পকে সরে দাঁড়ানোর কথা। তো এই দুটোর সাথেই সম্পৃক্ততা আছে। যে ঘটনাটা ঘটেছে সেটার কারণেই হচ্ছে সব রিপাবলিকান নেতারা, শীর্ষ নেতারা, যেমন জন ম্যাককেইন তীব্র নিন্দা জানিয়েছেন, এরকম আরও অনেক নেতারা তীব্র নিন্দা জানিয়েছেন। তো এই যে আপনি যেটা চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য যে একটা ইন্ডেক্স, মানে একটা হাইপোথেটিক্যাল ইস্যু এটা, তারপরও এটাকে আমরা কিভাবে এই সমাজ বাস্তবায়ন করতে পারি, যেহেতু আপনি লিডারশিপের সাথে জড়িত, এবং জনাব জয়নুল আবেদিন উনিও লিডারশিপ কর্মকাণ্ডের সাথে জড়িত, এটা। এবং সেকেন্ড হচ্ছে যেটা পড়েছি যে শীর্ষ নেতারা যে ওনাকে বলেছে স্টেপ অ্যাসাইড, ট্রাম্পকে এখন স্টেপ অ্যাসাইড, যদি আসলে আরও প্রেশার হবে কিনা সেটাও হাইপোথেটিক্যাল, বাট সেটা হলে কিরকম, কোন দিকে ঘুরে দাঁড়াবে রাজনীতি? দেখুন, ডোনাল্ড ট্রাম্প উনি কোনো দলের লোক ছিলেন না। উনি একসময় হিলারি ক্লিন্টনকে সাপোর্ট দিয়েছিলেন ডেমোক্রেটিক হিসেবে, তার কোনো দলীয় পরিচয় নেই। সামহাউ হি ইজ দ্য নমিনি ফর এ গ্রেট পার্টি, সে রিপাবলিকান পার্টি। অ্যান্ড রিপাবলিকান পার্টির যারা নেতৃস্থানীয় নেতৃবৃন্দ, তারা কেউই কিন্তু এখানে নাই। তারা তাকে সমর্থন দেয়নি প্রথম থেকেই, কারণ তার টেম্পারমেন্ট, তার পার্সোনালিটি, তার বিহেভিয়ার অ্যান্ড হিজ ক্যারেক্টার। নাও এভরিথিং ইজ কামিং ইন লাইট, বাট ফ্রম দ্য বিগিনিং the Republican leadership, they were aware of his personality, temperament, and his character. So they isolated him from the beginning, although আমাদের যে হাউস স্পিকার ফল রায়ান, সে সমর্থন দিয়েছে, কারণ সে রিপাবলিকান পার্টি চেয়ারম্যান। He has to do this thing whatever the party people want. আপনি দেখেছেন যে সে একের পর এক জাতিকে বিভক্ত করে চলেছে, একের পর এক এমন সব কথা বলছে। এমনকি এক সময় সে বলেছে যে আমি যদি ফিফথ এভিনিউতে দাঁড়িয়ে একজনকে শুট করি তাহলেও আমার সাপোর্ট আর কমবে না। কোনো পলিটিশিয়ানের মুখে এই জাতীয় কথা ইতিপূর্বে অন্য কেউ, আমার জানা মতে কেউ শোনেনি আর কি, বলেনি। আপনি বলছেন যে চারিত্রিক বৈশিষ্ট্য তাদের কীরকম হওয়া উচিত, বেসিক, ভেরি বেসিক যে মোরাল ফিটনেস কীরকম হওয়া দরকার এই জাতীয় আমাদের আমেরিকার মতো রাষ্ট্রের শীর্ষ নেতাদের অ্যাটলিস্ট। আমি বলবো যে সবার জন্য আই উড লাইক টু প্রপোজ দ্যাট কাইন্ড অফ সেট আপ ফর মোরাল ক্যারেক্টার fitness setup. Somehow we need to do this thing, because somehow Donald Trump is the nominee and he is dividing our nation
and he's spreading so much hateism, and he's spreading so much bad thing around our society, and we don't know how I will answer to my son. I have a 15-year and I have a 12 years. When he asked me that how come he is the nominee of a bigger party, of a biggest party in the country, that Republican party, how he became the party nominee in the first place, with that kind of mentality. It's really shocking. So that's why from that point I said, in the future, I hope our future politicians and our community leaders will talk about it to set up a moral fitness standard for everybody. If someone with that kind of negative and poor mentality and decisive mentality and that kind of behavior, they should not even try to get into that kind of highest position for the nation. সেকেন্ড থিং, আপনি বলছেন যে আজকে আমি আসার আগেই দেখলাম টিভিতে 21 জনের মতো রিপাবলিকান সিনেটর মিস্টার ট্রাম্পকে আইসোলেটেড করেছে। একটু খেয়াল রাখবেন, আমাদের 100 জনের মতো সিনেটর, দুই পার্টি মিলে 21 জন যদি ওনাকে আইসোলেট করে ফেলে, ওনার হয়তো একটা বিশেষ সাপোর্টার বেজ আছে, আর সেই সাপোর্টার বেজটা কতটুকু থাকবে আমি জানি না, আজকের ডিবেটের পরে আমি আসছি সে বিষয়ে একটু পরেই। তবে রিপাবলিকানদের অনেকেই এখন নিজেদেরকে প্রশ্ন করছে, I was asking myself how he is the nominee of a bigger party, and now they are asking themselves for the very existence of their own party, because how they will go to the party forum and say Donald Trump is our candidate. That's really embarrassing for the whole Republican table, because that kind of candidate their party nominated. সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে শুধুমাত্র 21 জনে না, আগামী 2-1 দিনের ভিতরে হয়তো আরও অনেক কিছু দেখবেন। সেই ক্ষেত্রে একটা বড় ধরনের বাধা আসতে পারে। নির্বাচনের দিক থেকে আপনি জানেন এদেশের 53% হলো যে ভোটারদের ভিতরে মহিলা। 53% of US voters are women, and we are talking about women here, pig, dog, and many other things. So if he does have any kind of respect for his wife and daughter, forget about the other voters. I don't know what sense he is talking about women that bad, and how he will answer to his wife and daughter. He said, I apologize. আজকে বলেছে অ্যাপোলজাইজ, এবং এই অ্যাপোলজিতে আসবো কারণ হিলারির সাথে সাথেই বলেছে যে অ্যাপোলজি তো ওনার আরো অনেকের কাছে। রাইট অ্যাপোলজি আমরা আসবো। জনাব জয়নুল আবেদিন, আপনি কি জনাব করিমের সাথে একমত? আমি শুধু একটা জিনিস অ্যাড করতে চাই, যেটা আমি আগেই বলছিলাম, যে দিস ইজ শেম ফর দি আমেরিকান as a nation whole. For us, we take the responsibility that one of the major party, Republican Party, and Donald Trump is the nominee. Just by saying this is a shame. Second যে জিনিসটি, সেটি হচ্ছে তার যে একটা স্ট্রেংথ, যে 17 পিপল তাকে প্রথমে তারা ডিবেট করে ডোনাল্ড ট্রাম্প আজকে এই পর্যায়ে এসছে, এই যে বিষয়টা, এটাকেই সে কিন্তু পুঁজি করে আজকে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে সে নমিনি। এখন কথা হচ্ছে যে মহিলাদের সম্পর্কে, হ্যান্ডিক্যাপদের সম্পর্কে, মুসলমানদের সম্পর্কে, হিসপ্যানিক এবং অন্যান্য বিভিন্ন নেশন সম্পর্কে তার যে বক্তব্য, সত্যি এটা লজ্জাস্কর, এবং জাতিকে বিভক্ত করার আর কোনো সেক্টর বাকি নেই। এখন যে বিষয়টি, আরেকটি যে বিষয়টি সে ডোনাল্ড ট্রাম্প প্রাধান্য দিচ্ছে, যে সেকেন্ড অ্যামেন্ডমেন্টের দোহাই দিয়ে যে গান ভায়োলেন্সটা, যেটা আপনি নিশ্চয়ই জানেন, আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি যে অনেক যুদ্ধাবস্থায় দেশে যতজন লোক মারা না যায়, আমেরিকা যুক্তরাষ্ট্রে তার চাইতে বেশি লোক মারা যায় এই গান ভায়োলেন্সের কারণে। আর এই গান ভায়োলেন্সকেই পুরো সেকেন্ড অ্যামেন্ডমেন্টের দোহাই দিয়ে সে কিন্তু এটাকে জিবিয়ে রাখার চেষ্টা করছে। আসলে দ্যাট ইজ কমপ্লিটলি রং। যে জিনিসটা করা দরকার, আপনি প্রথম যে কথাটা বলছিলেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যারা নেতৃত্ব দিবে সমাজে, শুধু প্রেসিডেন্ট প্রার্থীর জন্য নয়, যে কোনো সংগঠনে অ্যাটলিস্ট তাদের একটা মোরাল বেসিক স্ট্যান্ডার্ড থাকা উচিত। যদি না থাকে তাহলে সেই সমাজকে কিভাবে নেতৃত্ব দিবে? যে সমাজকে নেতৃত্ব দিতে পারবে না,
সে একটা দেশকে কিভাবে নেতৃত্ব দিবে, সেখানেই এই জিনিসটা এসে যায়। একটা মোরাল বেসিক থাকা দরকার। এবং সেকেন্ড অ্যামেন্ডমেন্টের দোহাই দিয়েছে যে যে কাজটা করছে, যে গান ভায়োলেন্সটাকে আরও উতরিয়ে দেওয়ার যে একটা প্রচেষ্টা চালানো হচ্ছে, সেটাকেও রোধ করা দরকার। জি, জনাব করিম, আপনি বলছিলেন যে অ্যাপোলজিজ টু হিজ ডটার অর ওয়াইফ টু হিজ ফ্যামিলি, উনি এই গত 2 দিনের ঘটনার জন্য অ্যাপোলজি চেয়ে নিয়েছে। তার পরিপ্রেক্ষিতে হিলারিও বলেছে যে হি ওজ অ্যান অ্যাপোলজি টু দ্য প্রেসিডেন্ট, টু দ্য পিপল অফ দিস কান্ট্রি। সে প্রত্যেকটা স্তরে এবং সমাজে যত স্ট্রাকচারাল ডিফারেন্সেস আছে, সোশ্যালি অথবা পলিটিক্যালি, সেগুলো সব স্তরেই সে আঘাত এনেছে কোনো না কোনোভাবে। সবাইকে তার অ্যাপোলজি দিতে হবে, প্লাস যে গোল্ড স্টার ফ্যামিলির কথা উল্লেখ করেছেন। যে ড্যামেজটা হওয়া সেটা তো হয়েই গেছে, এখন আসলে অ্যাপোলজি দিয়ে এই ড্যামেজটা কি আসলে মনে করেন ট্রাম্প উঠতে পারবে? জেসিকা, অ্যাপোলজি সম্পর্কে একটা কথা বলি। পলিটিক্স এবং সোসাইটিতে আমরা যারা কাজ করি, অ্যাপোলজিটা একটা জিনিস যেটা শুধুমাত্র ইজ নট এ ল্যাঙ্গুয়েজ অর ইজ নট এ ওয়ার্ড, ইট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অ্যান্ড ইমপ্লিকেশন। আপনি যদি অ্যাপোলজি বলেন আই এম সরি, if your body language and your feeling and you are not behaving afterward of your apology, that indicating you really apologized. আপনি নিজেই দেখেছেন আমাদের সাথে ওখানে বসে তার অ্যাপোলজির স্টাইল বা এর আগে যতবার সে অ্যাপোলজি করেছে, আমি এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে if I am the victim, at least I am the victim in this case, and I will not accept his apology because the way he is apologizing and then he is going back and attacking another sector. So this apology is not coming from the bottom of his heart. It is just try to cheat with the voters, just divert the voters' attention that he apologized for the word. This is not the apology I want to hear from him. I want to hear from him real apology, not for just 48 hours incident, the tape. I want him to apologize to the president, to American people, for everything he said from the primary to the as of today. What he did, this thing, he was challenging President Obama, knowing the fact that he is a US citizen by born, knowing the fact. It's not that he does not know, he does not have that information. He did it, and constantly, 9 years. From the beginning of Obama's year to this year, end of this 2016, he did it. About 9 years. From the primary Obama started, he started those things. And what he also did, damaging to this nation, while we are proud, আপনি জানেন যে এই দেশের founding fathers, they created this country with the religious freedom. Pilgrims comes over here, everybody is okay here if they are following the rules and resolutions, the constitution of this country. সে বলতে চায় যে মুসলিমদেরকে ব্যান করতে হবে, আমাদের বর্ডারের সীমান্তে আমাদেরকে ওয়াল বানাইতে হবে, তার বিচ্ছিন্ন করে ফেলতে হবে আমেরিকাকে। আমি শুধু একটা কথা বলতে চাই আপনাকে, natural born American and naturalized American, these two types of American we are here. Natural born American যারা, তারা আজকে হয়তো বেশিরভাগই রিজার্ভেশনেই থাকেন, বেশিরভাগই, 2-1 বাইরে আছেন আমাদের পরিচিত বন্ধুরা, ভালো অবস্থানেই আছেন। কিন্তু এরপরে আমেরিকার আজকের যে উৎকর্ষ, আজকে আমরা যে সারা বিশ্বের যে অবস্থানে আমরা আছি, সর্বোচ্চ অবস্থানে আছি আমেরিকা, তার পিছনে সারা পৃথিবীর ইমিগ্রেন্ট যারা এখানে আসছে তাদের শ্রম, মেধা, বুদ্ধি সবই কাজ করেছে। আমার প্রশ্ন হলো, আপনি যদি ইমিগ্রেশনকে লিমিট করতে চান যে মুসলিমরা আসতে পারবে না, হিসপ্যানিকরা আসতে পারবে না, তাহলে কাদের জন্য আপনি ওপেন রাখতে চান সে বিষয়ে একটু কথা বলুন। He has no answer as of now. I am not sure whether he understands the consequence of limiting people and damaging our constitution and betraying with the forefathers of our founding fathers' dream about this country. আরেকটা জিনিস সে যেটা আপনার জাতিকে হতাশ করেছে একজন প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে, সেটা হলো ওনার ডোমেস্টিক পলিসি। উনি বলছেন ইকোনমিক ইকুয়ালিটির কথা, আজকে আপনার সামনেই বললেন উনি রিচ পিপলদের জন্য ট্যাক্স রিডিউস করবেন। আজকে দ্বিতীয় ডিবেটে বললো ট্যাক্স রিবেট উইল বি ফর রিচ পিপল, 1% দ্যাট ওনস দ্য 99% অফ দ্য অ্যাসেট অফ দিস কান্ট্রি, হি উইল হেল্প দেম। I don't know how it will affect the 99% of the people, but I am sure this,
that we will be the sufferer. Middle class and lower class economic class will be the sufferer of his tax plan. আরো কথা আছে, আপনি অন্য জি, প্রশ্ন আমি দিতে চাচ্ছেন মনে জনাব হয়? জয়নুল আবেদিন, আপনি কি ওনার সাথে একমত, বিশেষ করে ট্যাক্সের বিষয়টায়? আমি এবং এর প্রথমে আগে অ্যাপোলজির apology ব্যাপারটাতে নিয়ে যে যাচ্ছি। বিষয়টা ছিল। আসলে ডোনাল্ড ট্রাম্প আমার দৃষ্টিকোণ থেকে অ্যাপোলজির নামে ভোটারদের সাথে, আমেরিকান মানুষের সাথে, ইভেন সারা পৃথিবীর আবাল বৃদ্ধ বনিতা, বিশেষ করে মহিলাদের সাথে প্রতারণা করছে, ফান করতেছে। যদি যে কথাটা উনি বলছিলেন, অ্যাপোলজি যদি হয় অন্তর থেকে, তাহলে সেটা হতো যে নিরঙ্কুশভাবে, আনকন্ডিশনাল। দেখুন, কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প গোল্ডেন ফ্যামিলিকে যেভাবে কটাক্ষ করে কথা বললেন, পরবর্তীতে উনি বললেন যে এইভাবে কথা বলতে গেলে যেহেতু আমাকে অনেক কথা বলতে হয়, অনেক ভুল শব্দ অথবা বিভিন্ন শব্দ এসে যায় যেটা আসা উচিত নয়। দ্যাটস নট অ্যান অ্যাপোলজি, দ্যাটস এ ফান, That's not for a president. দ্যাটস নট এ প্রেসিডেন্সিয়াল টক। যে আজকে যে একজন প্রশ্ন করলেন যে আপনি কি সারা আমেরিকানদের জন্য প্রেসিডেন্ট হবেন, জি, যদি সেখানে Mr. Carter রেস, বলে একজন। কালার এবং রিলিজিয়নকে আলাদা আলাদা করে ব্যাখ্যা করা লাগে বা সে বিভিন্ন চোখে দেখে, তাহলে হি ক্যান নট বি এ প্রেসিডেন্ট অফ আমেরিকা। ট্যাক্সের যে বিষয়টা, গত কয়েকদিন ধরে আপনারা দেখছেন, গত মাসে যে উনি $694 মিলিয়ন ট্যাক্স ব্রেক নিয়েছেন, যার ফলে উনাকে লাস্ট 18 ইয়ার্স কোনো ট্যাক্স দিতে হয়নি। এবং হিলারি ক্লিন্টন অত্যন্ত, আই থ্যাংক হার, যে যেটাতে ফেডারেল কোনো ট্যাক্স তার ছিল না। এখন আমি তার যারা সেরিগেটস আছে তাদের বক্তব্য অনুসরণ করলে দেখা যায়, বলছেন যে ডোনাল্ড ট্রাম্প হি ইজ এ স্মার্ট ম্যান, দ্যাটস ওয়াই হি ডিড নট হ্যাড টু পে দ্য ট্যাক্স। যদি আমি সেকেন্ডের জন্য তাদের সাথে একাত্মতা ঘোষণা করি, তারপরেও বলতে হয়, টু রান দ্য প্রেসিডেন্সি, টু বি এ কমান্ডার ইন চিফ, you don't not only have the business mind, you have to have ethical mind, and he is completely missing that. এখন আপনি তাহলে আসেন ট্যাক্সের যে বিষয়টা, অ্যাপোলজির যে বিষয়টা, বিভিন্ন সময়ের ব্যাফাস মন্তব্যের যে বিষয়টা, সব কিছুকে যদি আপনি একটা কনটেক্সটে বিচার করেন, তাহলে একেবারেই বলতে হবে হি ইজ নট রেডি ফর দি প্রেসিডেন্ট, অ্যান্ড দিস ইজ এ শেম অ্যাগেন। এখন আরেকটি জিনিস এসে যায় যে বারাক ওবামা, আমি বলবো আমেরিকার গর্ব। গত 8 বছর ধরে একটা অলমোস্ট বঙ্গুর অর্থনীতিকে মোটামুটি একটা সচল অর্থনীতিতে আনার পিছনে বারাক ওবামার এই অবদান আমরা দেখতেছি, যার ফলে তার জনপ্রিয়তা, যেটা লাস্ট ইয়ারে কারো ইতিহাসে রেকর্ড, যে 55% বর্তমানে জনপ্রিয়তা, কেবলমাত্র বারাক ওবামা একটা কালো সম্প্রদায়ের হওয়ার কারণে তার বার্থ সার্টিফিকেট নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এবং 8 বছর পরে দেখেন অ্যাপোলজির নিয়ম, মানে মেথড অফ অ্যাপোলজি, 8 বছর পরে সে স্বীকার করলো যে বারাক ওবামা আমেরিকার জন্ম। এটুক বললো না যে তার 8 ইয়ার্সের যে অবদান, আসলে 8 ইয়ার্সের অবদানকে অস্বীকার করে গত 8 বছর ধরে তিনি 8 ইয়ার্সের, মানে বারাক ওবামাকে অস্বীকার করা হয়েছে। সুতরাং এই যে রেসিস্ট যেই বীজ আমাদের সমাজে, এটা কোনো অবস্থায় আমেরিকার জন্য শুভকর নয়। বারাক ওবামার অবদান বলতে গিয়ে যেটা একটি আজকে ডিবেটে এসেছে, যে ওবামা কেয়ার যেটা উনি চালু করেছেন, সেটাকে হাইলি ক্রিটিসাইজ করেছে ডোনাল্ড ট্রাম্প, এবং আগে উনি বলেছে উনি প্রেসিডেন্ট হলে এটাকে বন্ধ করে দিবে। এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, এই জন্য আর কি এটাকে এনেছি, যে মানে মিলিয়ন অফ চিলড্রেন, বিশেষ করে বড়রা তো আছেই। হিলারি আজকে ব্যক্ত করলেন যে অনেক বয়স্ক লোকরা এটাতে অনেক উপকারিত হচ্ছে, এবং বিশেষ করে ওবামা যে কারণে এটাকে শুরু করেছিল, ওনার একটা ডকুমেন্টারিতে আমরা দেখেছি যে বাচ্চাদেরকে নিয়ে, যেসব বাচ্চারা ক্যান্সারে আক্রান্ত অথবা অন্যান্য বেশ কঠিন রোগে আক্রান্ত, তাদের কথা মাথায় রেখেই উনি এই জিনিসটাকে করেছিলেন। এবং এটাকে বন্ধ করে দেওয়াতে আপনারা কি মনে করেন যে কোনো কমিউনিটির উপরে, আমাদের দেশেও আমাদের কমিউনিটি আছে, হিসপ্যানিক কমিউনিটি আছে, বিভিন্ন কমিউনিটিরা আছে যারা আসলেই ওবামা কেয়ার দ্বারা উপকৃত হচ্ছে, প্লাস যারা যেটা বলেন যে এখানকে বর্ন আমেরিকান যারা আছে তাদেরও এটা অনেক উপকার করছে। এটাকে যদি বন্ধ করে দেওয়া হয়, কিংবা এটা নিয়ে যদি কোনো ভবিষ্যতে কোনো কথাবার্তা ওঠে, এটা কতখানি ইম্প্যাক্ট ফেলবে বলে আপনি মনে করেন?
ধন্যবাদ জেসিকে। এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সমাজের জন্য। 20 মিলিয়ন uninsured people are now insured under Obamacare. যদি ওবামা কেয়ারটা অ্যাপ্রুভ না হতো তাহলে অতীতের প্রচলিত যে ইন্স্যুরেন্স সিস্টেম ছিল এই 20 মিলিয়ন কোনোদিন ইন্স্যুরেন্স সুবিধা পেত না। আপনি জানেন এদেশের ইন্স্যুরেন্স সিস্টেমটা এরকম ছিল ওবামা কেয়ারের আগে, যে প্রিকন্ডিশনের কারণে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি রিফিউজ করতে পারতো ইনস্যুর করবে না বলে। এমনকি এমপ্লয়ার, আমরা যারা বিভিন্ন জায়গায় কাজ করি, এমপ্লয়ারের থ্রুতে আমরা ইন্স্যুরেন্স পাই, সেই ক্ষেত্রেও ইন্স্যুরেন্স কোম্পানির কিছুটা আধিপত্য ছিল, তারা কাকে ইনস্যুর করবে, কাকে করবে না, কাকে ডিনাই করবে অথবা কতটুকু করবে। ওবামা কেয়ারের কারণে এখন আর সেটা নেই। আপনাকে আপনার শারীরিক অবস্থা, বয়স বা রোগ বার্ধক্যের কারণে, এইসব কোনো কারণেই আপনাকে ইন্স্যুরেন্স থেকে বঞ্চিত করা যাবে না, চিকিৎসা সুবিধা দিতে হবে আপনাকে। আচ্ছা, এইটা যদি চলে যায়, আপনার সেকেন্ড পার্ট কোশ্চেনে আসছি, যদি কোনো কারণে এটাকে বন্ধ ঘোষণা করে বাদ দিয়ে দেয়, এটা যেটা একটা বড় ধরনের বিপর্যয় ঘটে আনবে আমাদের হেলথ সিস্টেমে। এবং হ্যাঁ, এটা সত্য কথা যে হেলথ কেয়ারের ক্ষেত্রে অনেক বেশি বড় ধরনের খরচ বাড়ছে এবং উই নিড টু ওয়ার্ক অন ইট, অ্যাজ হিলারি সেড, উই হ্যাভ টু রিশেপ ইট বিকজ ইটস এ নিউ প্রোগ্রাম, ওয়ে বেটার দেন হোয়াট ইট ওয়াজ বিফোর, বাট স্টিল উই হ্যাভ টু work on it to improve the service and financial investment on this. The severe consequence if someone refill this one and they block this one or just said, well, I'll do it one. Another question came through, what is his plan about the health insurance? He does not have any specific question. No specific, nothing. And he will do it. He said he will do it. What? How? American people wants to know. Further detail, elaborate, but he failed to do the elaboration. জি জনাব করিম, আমাদের হাতে সময় নিয়ে আমাদের বিদায় নিতে হচ্ছে একটু পরেই। জাস্ট বিদায় নেবার আগে, যেহেতু আপনারা দুজন কমিউনিটি লিডিং রোলে আছেন, আপনি আসলে আছেন, আপনি বাংলাদেশ আমেরিকা অ্যাডভোকেসি গ্রুপে আছেন, আমাদের এই যে আপকামিং ইলেকশন যেটা আসছে সেটার জন্য আমাদের কমিউনিটির দর্শকদের জন্য আপনাদের কি অ্যাডভাইস জনাব জয়নুল আবেদিন, আপনি যদি। ধন্যবাদ জেসিকা। প্রেসিডেন্সিয়াল ইলেকশন শুধু নয়, যে কোনো ইলেকশন, এবং প্রথমত ইলেকশনের যে বিষয়টি, যে কোনো ইলেকশনই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমি বাংলাদেশি ভাই বোনদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে যারা এখনও ভোটার হননি, আগামী 14ই অক্টোবর পর্যন্ত আপনার ভোটার রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে। প্লিজ গো হ্যাড অ্যান্ড রেজিস্টার ইউর ভোট ইফ ইউ আর দ্য সিটিজেন, নাম্বার 1। নাম্বার 2, যে কোনো ইলেকশনে আপনি ভোট দিবেন, প্রেসিডেন্সিয়াল ইলেকশন হোক, আপনার অ্যাসেম্বলি মেম্বার হোক, স্টেট সিনেটর হোক, সিটি কাউন্সিল হোক, যে কোনো ইলেকশন, এতে করে যেই মেসেজটা আমরা দিতে পারি যে আপনি এখন স্ট্যাটিস্টিক্স খুললে লজ্জা পাবেন, আমরা লজ্জা পাই যে বাংলাদেশি কমিউনিটিতে বাংলাদেশি তেমন উল্লেখযোগ্য ভোটার এখনো হয়নি। যে আজকে কিছুক্ষণ আগে আমরা আলাপ করছিলাম, যদি আমরা একতাবদ্ধ হয়ে কাজ করি, আজকে আমাদের কমিউনিটিতে অ্যাসেম্বলি মেম্বার থাকার কথা, আমাদের কমিউনিটিতে স্টেট সিনেটর থাকার কথা, কিন্তু যেহেতু আমরা ভোটার রেজিস্ট্রেশনের দিক থেকে এবং আমেরিকান পলিটিক্সে আমরা ওইভাবে সুযোগ করতে পারছি না, সেহেতু আমাদের এই যথেষ্ট অবদান থাকা সত্ত্বেও আমরা এই সুযোগটা নিতে পারছি না। সুতরাং আজকে অত্যন্ত বিনীতভাবে আমি অনুরোধ করব, যেহেতু একটা নির্বাচন সামনে, আপনি মনে করেন না যে আপনার ভোট কাউন্ট হবে না, আপনি অবশ্যই ভোটার হবেন এবং আপনি যথাসময়ে ভোট দিবেন, ভোট দিতে যাবেন, আপনি যাকেই ভোট দেন এতে কোনো আপত্তি নেই, কিন্তু ইউ মাস্ট রেজিস্টার, ইউ মাস্ট ভোট। জনাব করিম চৌধুরী, শুধুমাত্র 30 সেকেন্ডে আপনার উত্তরটি কমিউনিটির মানুষের জন্য। দেখুন, আজকে এই ভোটটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা এখনো ভোটার রেজিস্ট্রেশন করেন, এই জনাল ভাই একটু আগেই বললো, দয়া করে ভোটার রেজিস্ট্রেশন করুন 14 অক্টোবরের ভিতরে, এবং প্রত্যেককে উৎসাহিত করুন যাতে ভোট কেন্দ্রে যায় এবং ভোট দেয়। যাকেই আপনার পছন্দের লোককে ভোট দেন, তবে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন, ইউর ভোট কাউন্টস। সেকেন্ড থিং, Hillary Clinton promised that the tax benefit you will get whoever making $250,000 a year or below. Also, Bernie Sanders people and Bernie Sanders and Hillary Clinton, they are united to give big educational break for people, household making $125,000 and below. I have 3 children. They will, of course, I am hoping they will go to the college. As many others, Bangladeshi and South Asian family has the children. They are worried about their college tuition.
and if Hillary Clinton is elected, we will get this break for up to $125,000 household income. Will get free college education. Please go register your vote and go and cast your vote this time and every time. Thank you. জি, আজকে দর্শক আমাদের হাতে বেশি সময় নিয়ে আরো অনেক বিষয় আলোচনা করার ছিল। আপনাদের দুজনকে আমাদের টাইম পলিটিক্সে আসার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো বিষয়বস্তু নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। Thank you. ধন্যবাদ আপনাকেও।